বড় পাখির বড় রং আন্ডা পাড়া দেখো ঠক। দেখেন ভাই, অস্ট্রেলিয়ার মাটিতে আজকে একদিন 19 উইকেট পড়ে গেছে, এটা নিয়ে কিন্তু সমগ্র বিশ্ববাসী এত কথা বলবে না। যদি সেটা বাংলাদেশের মাটিতে হইতো, অনেকেই বলতো বাংলাদেশ তুমি কোন ধরনের পিচ বানাইছো, তোমরা নিজেরও এই ধরনের পিচে খেলতে পারতেছো না, এমনকি যাদেরকে ডাইকে আনছো তারাও খেলতে পারতেছে না। বদনাম কিন্তু আমাদের হইতো, কিন্তু এখন আজকে কিন্তু অস্ট্রেলিয়াকে নিয়ে এ ধরনের বদনাম হবে না। আজকে যদি আপনি পার্থের 100 বছরের ইতিহাসটা নেন, পার্থের পিচে কোনো সময় 19 উইকেট পড়ে নেই ভাই। সুতরাং বুঝতেই পারতেছেন কোন ধরনের পিচ তারা বানাইছে। তারা বুঝতেই পারতেছেন হোম কন্ডিশন কিন্তু সবাই ইউজ করতে চায়। এখন দুষ্পরে কাদের? দুষ্পরে আসলে দুর্বলদের। বাংলাদেশের দুষ্পরে, ইন্ডিয়ার একটু দুষ্পরে। কারণ কি, আমরা সাবকন্টিনেন্টের মানুষ যারা আছি, আমরা কি সবসময় স্পিনিং ট্রেক বানাই? তাহলে আপনারা আজকে কি বানালেন? আমরা যখন অস্ট্রেলিয়া খেলতে যাই, আমরা তো খেলতে যেতে পারি না, আশেপাশে দেশ যারা যায়, পাকিস্তান যায়, ইন্ডিয়া যায়, তারা কিন্তু এই ধরনের পিচে যায় ফেস করে। সুতরাং বুঝতেই পারতেছেন, এই কারণেই কিন্তু তাদের মতো দল যখন সাবকন্টিনেন্টে আসে, এই ধরনের স্পিনিং ট্রেক দেওয়া হয়। এখন কাজের কথা আসি, দিনের শুরুটা যেভাবে শুরু হলো, মিচেল স্টার্ক প্রথম ওভারে জ্যাক ক্রলিকে আউট করে দিলেন। এটা প্রত্যাশিত ছিল, কারণ নতুন বলে তিনি উইকেট নিতেই পারেন। কিন্তু 7 উইকেট তিনি আজকে নিয়ে যাবেন, সেটা কি আপনি চিন্তা করতে পারছেন? সেটা কিন্তু আমি চিন্তা করতে পারি নাই ভাই। 7 উইকেট নেওয়ার পরে যখন ইংল্যান্ডের 170 রানে আপনি অল আউট করে দিলেন, তখন কিন্তু আমি বলতেছিলাম দুর্দান্ত খেলছে অস্ট্রেলিয়া, বলা ছাড়া কোনো উপায় নেই। তখন কিন্তু আমি চিন্তা করছিলাম অস্ট্রেলিয়া যখন ব্যাটিং করতে আসবে, তখন তারা দেখাই দিবে আজকের দিনে সেরা কে ছিল আসল বস। কিন্তু ইংল্যান্ড কিন্তু দেখা দিছে বস কিন্তু পাল্টাই যেতে পারে, গদি কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। খেয়াল করে দেখবেন, 170 রানের খেলায় যদি 49 রানের লিড নেওয়ার পসিবিলিটি থাকে, পসিবিলিটি কেন বলতেছি, এখনো অস্ট্রেলিয়ার কাছে 1 উইকেট আছে, 10 আর 11 নম্বর ব্যাটসম্যান ব্যাটিং করতেছে। সুতরাং বুঝতেই পারছেন, এমনও হইতে পারে আগামীকালকে দিনের প্রথম বলে 1 উইকেট পড়ে যেতে পারে। আর যদি কপাল খুব ভালো হয়, তারা যদি কিছু রান কমতে পারে, লিড কিছু কমে আসতে পারে। এখন খেয়াল করে দেখবেন, 170 রানের খেলার মাঝখানে কিছু মেন ব্যাটসম্যান কিন্তু আজকে রান করতে পারে। জ্যাক ক্রলি তো প্রথম ওভারে আউট হয়ে গেলেন। এমনকি যাকে নিয়ে খুব বেশি প্রত্যাশা ছিল, জো রুট, তিনি আজকে ডাক করে আউট হয়ে গেছেন। এমনকি বেন স্টোকস, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার, তিনি ব্যাট হাতে কোনো রানই করতে পারেন। কিন্তু তার কলেজা দেখেন ভাই, 170 রানের খেলায় তিনি আবার 5 উইকেট নিতে পারছেন। সুতরাং বুঝতেই পারতেছেন কি কারণে কিন্তু ইংল্যান্ড কামব্যাক করতে পারছে। দেখেন, মিচেল স্টার্ক যেখানে 7 উইকেট নিতে পারছেন, আপনি তাকে বাহবা দিতেছেন, কিন্তু জফরা আর্চারের 2টা উইকেট নিয়ে কি বলবেন? জফরা আর্চার যে আজকে 2টা উইকেট নিতে পারছেন, অনেকে হয়তো বলতে পারে তার নামের পাশে শুধুমাত্র 2টা উইকেট, তিনি ভালো বোলিং করেন, কিন্তু তিনি যেভাবে প্রথম 2টা উইকেট ফালাই দিচ্ছেন, অস্ট্রেলিয়া প্রথম 2টা উইকেট, ওইটার মাধ্যমে কিন্তু দরজা খুলে গেছে। কিভাবে দরজা খুলে গেছে খেয়াল করে দেখবেন। জ্যাক নামে যে নতুন একজন ডেবুটেন্ট খেলছেন, তিনি কিন্তু বলই বুঝতে পারেন, ইনসুইং ডেলিভারিতে তার স্ট্যাম্প উড়ে যাওয়ার একটা অবস্থা, তার এলবিডব্লিউ হয়ে তিনি ডাগআউটে ফিরে গেলেন। এর পরবর্তীতে দেখেন তিনি কিন্তু লাভ হোসেনকে বোল্ড আউট করে দিলেন। তিনি এই বলটা ছেড়ে দিবেন নাকি খেলবেন, সেটা কিন্তু তিনি বুঝতে পারতেছিলেন না। এরপর যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেল, এই আতঙ্ক থেকে কিন্তু একটা গেট খুলে গেল। এই যে গেট খুললো, ব্র্যান্ডন কার্স এই গেট দিয়ে ঢুকে গেলেন। এমনকি পরবর্তীতে বেন স্টোকস, আমার পছন্দের ক্রিকেটার, তিনি কিন্তু 5 উইকেট ফেলে দিলেন। এখন বুঝতে পারতেছেন আজকের দিনে যদি 19 উইকেট পড়ে যায়, কোন ধরনের রোমাঞ্চ তৈরি হতে পারে। এখন দ্বিতীয় দিনে কি খেলা শেষ হয়ে যাবে, নাকি তৃতীয় দিন পর্যন্ত খেলা করাবে, সেটা কিন্তু আপনি একটু কমেন্টস করে জানাতে পারেন। তবে আমার কেন যেন মনে হচ্ছে দ্বিতীয় দিনে ব্যাটিংটা করাটা একটু ইজি হয়ে যাবে। ইংল্যান্ড দ্বিতীয় দিনে 250 থেকে 300 রান করতে পারে। এমনকি তৃতীয় দিনে অস্ট্রেলিয়া আবার সেটা চেঞ্জ করতেও পারে। খেলার কথা বলা যাচ্ছে না। খেলার কথা কেন বলা যাচ্ছে না আপনি দেখেন, 170 রানের খেলায় কেউ চিন্তা করছে, ইংল্যান্ড নিজেরাও চিন্তা করে নাই যে তারা 49 রানের লিড নিয়ে বা 49 রান হাতে রেখে 9 উইকেট তাদের ফেলে দিবে। সুতরাং বুঝতেই পারতেছেন খেলা যে কোন পর্যায়ে চলে যেতে পারে। তবে অ্যাশেজের মতো খেলায় দিনের প্রথম দিনে এই ধরনের কর্মকাণ্ড আমরা কিন্তু চাই না। কেন চাই না? আমরা চাই ব্যাটে বলে যেন সমান যুদ্ধ হয়। এখন যদি শুধুমাত্র বলারই খেলে, যদি শুধুমাত্র বেন স্টোকস খেলতে যায়, জফরা আর্চার খেলতে যায়, আর যদি মিচেল স্টার্ক খেলতে যায়, তাহলে কিভাবে হবে? আর যদি মিচেল স্টার্কের সাথে যদি আপনি দেখেন প্যাট কামিন্স থাকতো, আর যদি হ্যাজেলউড থাকতো, তাহলে তো আমার কাছে মনে হচ্ছে যে 100 রান করাটাও ইংল্যান্ডের জন্য টাফ হয়ে যেত। এই ধরনের পিচে যেখানে ঘাস ছিল না, ঘাস না থাকার পরেও কিন্তু এই পিচ থেকে যে ধরনের বাউন্স উৎপন্ন হতেছিল, দেখে আমার কাছে মনে হতেছিল খুব ডেডলি একটা পিচ। প্রত্যেকটা বলের জন্য এরকম করে খেলতেছিল, মানে দুদুল্যমান একটা অবস্থা। এই বলে উইকেট পড়ে যাবে, এই বলে উইকেট পড়ে যাবে। তবে ইংল্যান্ডের 2 জন ব্যাটসম্যান কিন্তু বর্ষা না করলে নাই হয়। যদিও 170 রান, এর মাঝখানে আপনি হেরি ব্রুকের 50 যদি বাদ দেন, এমনকি জেমস স্মিথ আর হেরি ব্রুকের মাঝখানে যে একটা পার্টনারশিপ হয়েছে, এমনকি অলি পোপের যে 40-এর উপরে যে একটা রান, দুর্দান্ত বলতে হচ্ছে। কারণটা কি, এই ধরনের পিচ, এই ধরনের কিছু শর্ট খেলা দুর্দান্ত ছিল। কিছু শর্ট ছিল এক্সট্রা কাভার উপর দিয়ে, কিছু শর্ট ছিল কাভার উপর দিয়ে, কিছু শর্ট ছিল একদম ডাউন দ্য গ্রাউন্ডে। সুতরাং বুঝতেই পারতেছেন 170 রানের খেলায় তারা যে ধরনের ব্যাটিং করছে, এই ধরনের পিচে ওয়াও মানে ওয়াও। তবে অস্ট্রেলিয়া কিন্তু ট্রিক মিস করে ফেলছে। তারা যদি একটু পজিশনে খেলতে পারতো, নতুন বলটাকে একটু সময় করতে পারতো, তখন কিন্তু হয়তোবা এই ধরনের কালিমা থেকে তারা বেরোতে পারতো। দেখেন 170 রানের খেলায় যদি আপনি মনে করেন যে না আমরা বেসবল খেলবো, না, তারা কিন্তু বেসবল খেলে নাই। প্রথম 5 ওভারে তাদের সম্ভবত রান ছিল 0 রান, 1 উইকেট তো তাদের প্রথম ওভারে পড়ে গেছে। কিন্তু তারা কিন্তু খেলাটাকে পিকি করতে পারে না। কারণটা কি, তারা যে ধরনের আছে বোলিং করছে, জফরা আর্চার বলেন, ব্র্যান্ডন কার্স বলেন, মার্কুট বলেন, এমনকি বেন স্টোকস। সুতরাং বুঝতেই পারতেছেন অস্ট্রেলিয়া কিন্তু আছে দাঁড়াতেই পারেনি। তবে কি কারণে খাজাওয়ালা ওপেনিং থেকে 4 নম্বরে আসলেন, সেটা আমি বুঝতে পারলাম না। আমি তো খাজাওয়ালাকে কোনোদিন 4 নম্বর ব্যাটিং করতে দেখিনি।
কেন স্টিভ স্মিথের জায়গায় নিয়ে 6-9 করা হলো সেটা আমি বুঝতে পারতেছি না। তবে আজকের খেলা থেকে কি প্রমাণিত হলো যে এই ধরনের পিচ কিন্তু আমরা চাই না। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম আমরা তো অস্ট্রেলিয়াতে খেলার মতো ধরনের সৌভাগ্য পাই না, কিন্তু ওদের পার্শ্ববর্তী দেশ যেমন শ্রীলঙ্কা যায়, পাকিস্তান যায়, ভারত যায়, তারা কিন্তু যে এই ধরনের পিচই পায়। এই কারণেই কিন্তু তারা যখন আবার আসে, ধরেন সাউথ আফ্রিকা কিংবা ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া, তারা যখন সাবকন্টিনেন্টে আসে তখন কিন্তু বাধ্য হয়ে এই ধরনের গর্ত আমাদের বানাইতে হয় যে তোমাদের উইকেট যেন পড়ে যায়। কারণটা কি, আমরা যখন যাই বা আমাদের সাবকন্টিনেন্টের প্লেয়াররা যখন যায় তখন কিন্তু এই ধরনের পিচ তাদেরকে দেওয়া হয় যে তাদের নাকে মুখের উপর দিয়ে বল যেতেছে, কোনোভাবেই তারা আনপ্লেবল হচ্ছে। দেখেন ভাই, অস্ট্রেলিয়ার প্লেয়াররা ওই ধরনের পিচে খেলতে পারতেছে না। পেস এবং বাউন্সের পিচের প্লেয়াররা যেমন ইংল্যান্ডের প্লেয়াররা এই ধরনের পিচে খেলতে পারতেছে না। আমাদের মতো বাংলাদেশের প্লেয়ার যদি এখানে পাঠানো হয় তাহলে আমরা কিভাবে খেলতে পারবো? আপনি যদি নিজের সদস্য হয়ে যদি ওই পিচে খেলতে না পারেন তাহলে আমরা কিভাবে খেলবো? সুতরাং বুঝতেই পারছেন এই ধরনের পিচ থেকে বিরত থাকা হোক। টেস্ট ক্রিকেট যে এমনিতেই কিন্তু তার জলও সারাই ফেলতেছে। অ্যাশেজের মতো খেলা যেটা সারা বিশ্ববাসী প্রদর্শন করে বা সবাই দেখতে চায়, এই খেলায় যদি এই ধরনের পারফরমেন্স যদি পিচ থেকে আশা করা যায় তাইলে কিন্তু অ্যাশেজ খেলাই মানুষ বন্ধ করে দিবে। অ্যাশেজ খেলা যদি মানুষ না দেখে তাহলে টেস্ট খেলা কিন্তু আজীবনের জন্য মরে যাবে। সুতরাং বুঝতেই পারতেছেন পিচে এমন ধরনের বিহেভ করতে হবে, ব্যাটসম্যান যেন রান করতে পারে, জরুর যেন রান করতে পারে, স্টিভ স্মিথ যেন রান করতে পারে, স্টোক যেন রান করতে পারে। এমনকি আবার যখন বলাররা বল করতে আসবে, নাথান লায়নও ভালো বোলিং করতে পারে, মিচেল স্টার্কও ভালো বোলিং করতে পারে, আবার মনে করেন ব্র্যান্ডন কার্সও যেন ভালো বোলিং করতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন যদি শুধুমাত্র বলারই ডোমিনেটিং করে তাহলে ব্যাটসম্যানের কি কাজ? ব্যাটসম্যানের কাজ হচ্ছে শুধুমাত্র ব্যাট নিয়ে দাঁড়ানো আর শুধুমাত্র আউট হয়ে ডাগআউটে ফিরে যাওয়া। ব্যাটসম্যান তো কোনো ভূমিকা দেখতে পাচ্ছে না, কারণ এই পিচে ব্যাটিং করা তো আনপ্লেয়েবল। প্রত্যেকটা বলে মনে হচ্ছিল যে এই বলে উইকেট পড়ে যাবে, ওই বলে উইকেট পড়ে যাবে। এখন এই ম্যাচে কোন ধরনের রেজাল্ট আসতে পারে? ভাই, রেজাল্ট আসাটা এখন কিন্তু ইংল্যান্ডের ফেভারিট। দিনের শুরুতে কিন্তু এমনটা মনে হয়েছিল যে ইংল্যান্ড ম্যাচ থেকে বের হয়ে গেছে, কারণ কি 170 রানে যখন আপনি অল আউট হয়ে গেছেন, আমরা কিন্তু আশা করছিলাম যে তারা 300 থেকে 350 রান নিয়ে নিবে। তো বুঝতেই পারছেন 200 রানের একটা লিড যদি অস্ট্রেলিয়ার কাছে থাকে বা 150 রানের লিড যদি থাকে, আর ইংল্যান্ড যদি পরবর্তীতে ইনিংসে যদি 300 রানও করে, পরবর্তীতে খুব ইজিলি ভাবে তারা 300 রান 150 রান তারা চেস করে ফেলবে। সুতরাং বুঝতেই পারতেছেন এটা কিন্তু এখন আর হচ্ছে না। এখন যদি ইংল্যান্ড যদি পরবর্তী ইনিংসে যদি কোনো রকমের 250 রান নিতে পারে তাহলেও কিন্তু প্রায় 300 রানের মতো লিড হয়ে যাচ্ছে। তারপরেও কেন যেন মনে হচ্ছে দিন যত গড়াবে, পিচের কন্ডিশন তত ভালো হবে, ব্যাটিং সহায়কটা উইকেট হয়ে যেতে পারে, কেন জানি আমার মনে হচ্ছে, আমি জানি না। তবে রোমাঞ্চ যে এখনো বাকি আছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ কি, দিনের শুরুতে যেভাবে ইংল্যান্ডকে শোয়াই দিছিল অস্ট্রেলিয়া, দিনের শেষে যেভাবে ইংল্যান্ড আবার অস্ট্রেলিয়াকে শোয়াই দিছে, এই কারণে আমাকে বলতে বাধ্য হচ্ছে পিকচার আমি বাকি হে মেরে দোস্ত। সুতরাং বুঝতেই পারতেছেন এই খেলা কিন্তু আমাদের আরো বিনোদন দিবে। তবে এই বিনোদন যেন বিশেষ করে ব্যাটসম্যানদের কষ্ট না দেয়। কারণটা কি, এই পিচ থেকে কিন্তু ব্যাটসম্যানরা আসলে কোনো ধরনের অ্যাচিভমেন্টই পাচ্ছে না। দিন শেষে কিন্তু তাদের মনে কিন্তু কষ্ট নিয়ে কিন্তু ডাকরে ফিরে যেতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে। বিশেষ করে ব্যাটসম্যানদের কষ্ট না দেয়, কারণটা কি, এই পিচ থেকে কিন্তু ব্যাটসম্যানরা আসলে কোনো ধরনের অ্যাচিভমেন্টই পাচ্ছে না। দিন শেষে কিন্তু তাদের মনে কিন্তু কষ্ট নিয়ে কিন্তু ডাকরে ফিরে যেতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।